অনেকেই প্রশ্ন করছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাল্টিব্যাগার স্টক। এই স্টকটা কি মাল্টিব্যাগার? এই স্টকটাকে এখন ইনভেস্ট করবো? এই স্টকটাকে নেওয়া উচিত হবে? এরকম অজস্র প্রশ্ন সকলে করতে চাইছে। তো সকলের উদ্দেশ্যে একটাই উত্তর, তোমরা নিজেরা ফান্ডামেন্টালটা বুঝে নাও, তোমরা আসে টেকনিক্যালটা বুঝে নাও। প্রতিটা ভিডিওতে কমপক্ষে চেষ্টা করছি ফান্ডামেন্টালটা বোঝানোর। অজস্র প্রশ্ন আসছে। রিসেন্টলি যে একজন ভদ্রলোক প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা উত্তর দেবো। এর সঙ্গে আরেকজন একটা খুব দুঃখজনক প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা উত্তর, দাদা স্টকগুলো কবে মার্কেটটা উঠবে? খুব প্যাথেটিক প্রশ্নটা উত্তর, কারণ হচ্ছে তার মায়ের চিকিৎসা করতে পারছে না। আমরা বারবার করে আমি তোমাদেরকে ডাইভার্সিফিকেশন করার কথা বলেছিলাম, বারবার করে আমি বলেছিলাম যে স্টকে যখন ইনভেস্ট করবে কিছু টাকা লিকুইড টাকা হাতে রাখো, কিছু টাকা অন্যভাবে রাখো। খুব প্যাথেটিক লাগে সিচুয়েশনগুলো যখন মানুষ দেখি লোভ অথবা একটা বিরাট মাপের আশা, এই জিনিসগুলো মানুষকে কিন্তু রীতিমতো একটা অদ্ভুত জায়গায় ফেলে দেয়। অজস্র মানুষ ফোন করছে বা আমার কমেন্ট করছে, এই স্টকটা কি নেবো, এই স্টকটা। আজকের গোটা ভিডিওটা জুড়ে যে বিষয়গুলো নিয়ে বলে গেছি, প্রথমে বলে গেছি মাল্টিব্যাগার স্টক নিতে গেলে কী কী জিনিস জানতে হবে। তারপরে আমি বলেছি, এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি কী কী ব্যাপার নিয়ে। তৃতীয়ত ব্যাপার বলেছি অনেকগুলো ফ্রড কেস, সাবধান থাকার জন্য এই সমস্ত মাল্টিব্যাগার বলে এইসব স্বপ্ন দেখায় অনেক মানুষ, শেষ পর্যন্ত সেইগুলো তোমাকে শেষ করে দেয়। প্রচুর বড় বড় স্টকের কথা বলেছি যে স্টকগুলো 85%, 90% ডাউন হয়ে গেছে। মাল্টিব্যাগার খোঁজার নেশায়, পাগলের নেশাতে কত অজস্র মানুষ যে তাদের কত পরিশ্রমের টাকাগুলোকে নষ্ট করে তার ইয়ত্তা নেই। সৌভাগ্য ইনভেস্টরদের নিয়ে রয়েছে এই পার্টিকুলার স্টকটা। এই স্টকটা কোথায় উঠে গেছিলো, কত স্বপ্ন দেখিয়েছিল একটা সময়, হাজার % স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু ফান্ডামেন্টালটা আমরা কেউ দেখিনি তখন। সে কারণের জন্য 2,000-2,500% জাম্প করা স্টকটা একটা দিন নেমে গেল হু করে। পড়তে শুরু হয়ে গেল প্রথম 96, 95%, 97%, 98% ডাউন হয়ে গেল স্টকটার কী নাম ছিল? স্টকটার নাম হচ্ছে হোয়াইট অর্গানিক রিটেল। পরের স্টকটার দিকে আর একটা সাংঘাতিক স্টক, যে স্টকটা কত পেনি স্টক, স্বপ্ন দেখিয়েছিল 2 টাকার এখন দাম দাঁড়িয়ে আছে, সে সময় যে দাম ছিল 1 টাকা 40 পয়সা। সেই স্টকটা একটা সময় গিয়ে আমায় দেখিয়েছিল 1200% রিটার্ন। 1200 মাত্র 2-3 বছরের মধ্যে চলে গেছিলো 1400% রিটার্ন। তারপরে সেই স্টকটার কী হাল হলো? স্টকটা 70, 80, 94% ডাউন হয়ে গেল। কি সাংঘাতিকভাবে ডাউন হয়ে গেল স্টকটা। কী নাম আছে? কর্ণবতী ফাইন্যান্স। মানুষকে স্বপ্ন দেখিয়েছিল 2 টাকা স্টক 200 টাকায় যাবে। সত্যি একটা সময় মানুষ ভাবতে শুরু করলো 20 টাকা যখন চলে গেল, হ্যাঁ 200 টাকা যেতে পারে। ইনভেস্টেড করলো মানুষ এরকম জায়গায় সব 23 টাকা 97 পয়সা ইনভেস্ট করলো মানুষ। তারপরে সেই স্টকটা চলে গেলো 2 টাকা, 1 টাকা, কখনো 2 টাকা 25 পয়সা, 2 টাকা 30 পয়সা, ফিরে গেল সে আগের জায়গায়। কর্ণবতী ফাইন্যান্সের কথা বলছি আমি। নেক্সট আমি চলে পরে আমি যে স্টকটার কথা নিয়ে বলছি, পেন্টা গোল্ড। এখন ভ্যালু তোমরা কি দেখতে পাচ্ছ? এখন ভ্যালু কোথায় চলে এসছে? এর সম্পর্কে একটুখানি যদি বলতে হয়, স্টকটার কথা বলতে চলছি 27 টাকা দাম। সেই স্টকটা ছিল 15 টাকা থেকে, হঠাৎ করে সেখান থেকে বেড়ে প্রায় 1000% বেড়ে গেল কিছুদিনের মধ্যে, মার্চ থেকে নভেম্বরের মধ্যে। তারপরে যারা ইনভেস্টেড হয়েছিল 70%, 80%, 85% সব ডাউন হয়ে গেল। তার প্রচুরভাবে মানুষ, যারা লোভী মানুষ, যারা ইনভেস্টেড করেছিল এখানে, ভেবেছিল কোটিপতি হয়ে যাবে, তাদের হাল তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। পেনি স্টক করে যারা লাফালাফি করে তাদের জন্য এটা একটা মানে প্রয়োজনীয় জিনিস, দেখার জিনিস, দেখানোর জিনিস। পরেরটার দিকে যাবো, চলো। স্টককে ভালো করে দেখো তোমরা, বিশেষভাবে পরিচিত হওয়া দরকার স্টকগুলোর জন্য। স্টকগুলো একটা সময় কত 100% মতো রিটার্ন দিয়ে 127% রিটার্ন দিয়ে দিয়েছিল। সেই স্টকটা যখন চলে গেল আস্তে আস্তে 72 টাকা থেকে যখন উঠে গিয়ে 150 টাকায় চলে গেল, তখন যারা কিনেছিল 180-188 টাকায়, তাদের অবস্থা এখন বুঝতে পারছো কোথায় চলে গেছে। 90% মতো তাদের পড়ে গেছিলো, 90% মতো, 83-84% সব পড়ে গেল স্টকটার কী নাম ছিল? বোরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই স্টকটাকে নিয়ে প্রচুর অনেকে অ্যাডভার্টাইজ করেছে, বড় অনেকে ইউটিউবাররা যারা অ্যাডভার্টাইজমেন্ট করতে সে সময় দিয়ে, যে এই স্টকটা আরও উন্নতি হবে। এই সব জায়গা দিয়ে যারা কিনেছিল, হাজার মানুষ যা কেনে, তোমরা যা কেনো, আমি এটা অবাক হয়ে যাই। রিস্কি স্টকগুলোকে একসঙ্গে 1000-2000 করে কিনে রাখো, এই চিন্তা ভাবনা করে যে বিরাট কিছু হবে। আজকে তুমি চিন্তা করো তো, এই স্টকটা যদি তুমি 2000টা কোয়ান্টিটি ইনভেস্ট করতে, তাহলে কী অবস্থা হতো? 82% কোথায় যেত? বোঝা যাচ্ছে কি কেন আমি বলছি, কেন এই ধরনের স্টকগুলোকে আমি খুব কম দূরে থাকার কথা বলি। এরপরে আসি আরেকটা ইন্টারেস্টিং স্টক। কেন ইন্টারেস্টিং বলছি কথাটা এই কারণে নয় যে কেউ বলেছে স্টকটা ভালো খারাপ নিয়ে, আমি শুধু আমার কথা নিয়ে বলতে পারবো। সেই স্টকটা দেখো 57% নেগেটিভ হয়ে গেছে কনস্ট্যান্টলি। অথচ যদি আমি দেখে নিই স্টকটার কী নাম, রাজেশ এক্সপোর্ট।
অনেকে আমার সঙ্গে হয়তো দ্বিমত থাকবে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ঘটনা এই সব স্টকগুলো তাকালে তোমরা নিজেরা বুঝতে পারবে স্টকগুলো বিগত 5 বছরে কিছু দিনই, অথচ ম্যাক্সিমাম রিটার্ন দেখো ভালো রিটার্ন, 13,000% রিটার্ন দিচ্ছে। কিন্তু কখনো দেখেছো স্টকটা কোন জায়গা থেকে কতটা পড়েছে, কী ধরনের স্টকটার অবস্থা রয়েছে, কখনো দেখেছে কেউ? ফান্ডামেন্টালি কোনো দিন কেউ দেখেনি। শুধু অন্ধের মতো কেউ বলেছে তাই সব ইনভেস্ট করে গেছে। কত অজস্র মানুষ এই সমস্ত স্টকগুলোর নাম বলেছে, সেই স্টকগুলোতে ফেসে রয়েছে চুপচাপ। কত অজস্র মানুষ কত টাকা ইনভেস্টেড করে রেখেছে এইসব স্টকগুলোর মধ্যে, দেখে আজকে সেসব স্টকগুলো কোথায় চলে গেছে তাদের কাছে। 50%, 40%, 60% সব ডাউন হয়ে গেছে স্টকগুলো থেকে। এরকম অজস্র স্টক রয়ে গেছে যে স্টকগুলো, অথচ একবার যদি একটু ফান্ডামেন্টালটা কেউ লক্ষ্য করতো একবারের জন্য, তাহলে হয়তো আরেকবার একটু চিন্তা করতে পারতো, আরেকবার ইনভেস্ট করার আগে ভাবতে পারতো। তারা কেউ করেনি, চোখ বুঝে ইনভেস্ট করে গেছে। বাকি যারা বলেছে, আরে বলবেই সবাই, কিন্তু বলার সঙ্গে সঙ্গে আমি ইনভেস্ট করবো কেন? আমার নিজস্ব বুদ্ধি, আমার চিন্তা ভাবনা, আমার এতদিন ধরে কী শিখলে তোমরা? স্টকটা যদি একটু ফান্ডামেন্টাল দিকেও যেতে পারতে, যদি একবারও দেখতে, তাহলে তোমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এমন কিছু হাতি ঘোড়া জানতে হবে না স্টকটার সম্পর্কে। তাকিয়ে একবারে লক্ষ্য করে দেখো, সিম্পল ব্যাপার, তুমি যা আয় করছো তার থেকে তোমার খরচ বেশি হয়ে যাচ্ছে। শুধু 2013 সালে কিন্তু এই ঘটনাটা ঘটেনি যে আমার আয়ের থেকে আমার খরচ বেশি হয়ে গেছে বা তার সমান সমান হয়ে গেছে। তার পরের বছর যদি তাকিয়ে দেখো, 29,000 আমার খরচ হয়েছে, 28,000 আমার এক্সপেন্স হয়েছে, 29,000 আমার আয় হয়েছে। আমার বিক্রি যা করছি তার পুরোটাই খরচে চলে যাচ্ছে প্রতি বছরে। তাই 1,65,000, 1,63,000, 2,42,000, 2,40,000, 1,87,100, 1,85,000। এবারে তো আবার উল্টো হলো, খরচের আয়ের থেকে খরচ বেশি হয়ে গেল, অন্য ধার দেনা করে চুকাতে হলো টাকাগুলোকে। তারপরের বছর দেখো 19 সালে, সেখানেও দেখো অবস্থা। প্রতি বছরে বছরে লক্ষ্য করে দেখো, প্রতিটা বছরে তাদের খরচের পরিমাণ দেখো, কী পরিমাণ আয় হচ্ছে, তার খরচের পরিমাণ দেখো। একটা কোম্পানি, সে হাতি ঘোড়া যত বড় কোম্পানি হোক, যত যা খুশি হোক, আমার অত বড় বিশাল কিছু জানার দরকার নেই। অতি সাধারণ ব্যাপার বুঝি। আমার 10 টাকা আয় হচ্ছে, আমার যদি 9 টাকা খরচ হয়ে যায়, যদি 1 টাকা পড়ে থাকে, আমি সেই 1 টাকা দিয়ে আমি কি উন্নতি করতে পারবো আমার কোম্পানি, সেটা কি কখনো কেউ ভেবে দেখেছে? কেউ দেখেনি। এবারে যা হওয়ার তাই হয়েছে, যা হবার এবারে অবস্থা আরও খারাপ হয়েছে। যদি লক্ষ্য করে দেখো, এবার 2,80,676 যেটা প্রফিট হয়ে সেল করেছিল, 2,80,348 তার পুরো খরচের খাতায় চলে গেছে। তাহলে কি রইলো পড়ে? কিচ্ছু নেই, হাতে শুধু পড়ে রইলো থালা, ফাঁকা থালা, আর কিচ্ছু না। তাহলে এই নিয়ে একটা স্টকের আমি আর কিছু জানি না, বুঝি না, বুঝতে চাই না, বোঝার ইচ্ছা নেই। আমি শুধু একটা জিনিস বুঝতে চাইছি, যে এই যে একটা জিনিস, একটা ছোট্ট দোকান, পানের দোকানে পান বিক্রি করে আমার আয় যদি না হয়, সেই আয়টা যদি আমার খরচা লোকের জন্য র মেটেরিয়াল কিনতে গিয়ে খরচ হয়ে যায়, এবং আজ বলে না 10 বছর ধরে ব্যবসা করছি, 10 বছরই কোনো লাভ হচ্ছে না আমার, তাহলে আমি সেই কোম্পানি থেকে রাখবো? এটা কি বলে, কমন চিন্তা ভাবনা কি বলে? সেটা থেকে যদি একবারও কেউ করতো, তাহলে আমার কাছে এত অজস্র লোক এইভাবে প্রশ্ন করতো না কোম্পানিটা সম্পর্কে। বহুদিন আগে আমি বলেছিলাম, কিন্তু অনেকে ভেবেছে আমি বোধহয় ভুলভাল বলেছি, ঠিক বলিনি। হয় এগুলো আরও পরে হয়ে যাবে জিনিসগুলো সম্পর্কে, তখন আবার এই ভিডিওটার আমি দেখিয়ে বলবো যে আমি সে সময় বলেছিলাম। যাই হোক, আমার কথা নয়, আমার শুধু কথা হচ্ছে ফান্ডামেন্টাল একটু বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। বোঝা যদি যায়, তাহলে বোঝাতে যদি পারি, তাহলে সার্থকতা আমার। বোঝাতে না পারলাম তাহলে কোনো সার্থকতা নেই। চলো একটুখানি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে সেলস গ্রোথের পরিমাণটা দেখো কী রয়েছে, প্রফিট কী রয়েছে, সব নেগেটিভ প্রফিট, কোনো প্রফিটে কিচ্ছু নেই। তাহলে সেই কোম্পানি থেকে একটা এক্সপেকটেশন তুমি কি করবে বলতে পারো? রিটার্ন অন ইকুইটির অবস্থা দেখো, তাহলে আমি কি আশা করবো সেটা কোম্পানি সম্পর্কে? তাহলে আমাকে একটু বুঝতে হবে। আমি যদি ক্যাশ ফ্লো দেখতে যাই, অদ্ভুত ব্যাপার, ক্যাশ ফ্লো দেখবে এবছরে কোনো ক্যাশ ফ্লো পাওয়া যাচ্ছে না। 2024 সালের মার্চে 2024 কোনো ক্যাশ ফ্লো নেই। এই কোম্পানিটা এই বছরে যে কি অবস্থা রয়েছে, ক্যাশ আদৌ আছে কি না আছে, কত ক্যাশ আছে, কোনো কিছুই কিন্তু নেই, জানা নেই, রিপোর্ট দেয়নি। অ্যাটলিস্ট স্ক্রিনারের ক্ষেত্রে আমি তো দেখতে পাচ্ছি না, অন্য জায়গায় পেলে তোমরা বলতে পারবে। এনিহাউ, যদি লক্ষ্য করে দেখো, হতভাগ্য রিটেলারদের সংখ্যা কিভাবে বেড়ে গেছে তারা। এখানে লক্ষ্য রাখলে দেখবে যে স্টকটার ক্ষেত্রে প্রোমোটার সংখ্যা দেখো, এফআইআই পরিমাণ দেখো, ডিআইআর পরিমাণ দেখো, তার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো পাবলিকের দিকে। পাবলিক কিন্তু 19.28 থেকে 19.61 করেছে, মানে এখনও আশা করছে বিরাট দারুণভাবে একটা মাল্টিব্যাকার রিটার্ন দিয়ে দেবে কোম্পানিটা, বহু গুণ 1000% রিটার্ন পেয়ে যাবে। এফআইআইরা বুঝেছে কিছুটা, বুঝে তারা বেশ কিছু পরিমাণ সেল করেছে। এফআইআই কী করলো না করলো আমি জানি না, দরকার নেই জানার। আমি শুধু একটা কথাই বলছি, কোম্পানিটা ফান্ডামেন্টাল তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মনে হলো কোম্পানিটা সম্পর্কে, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু মাল্টিব্যাগ খোঁজার জন্য, ফান্ডামেন্টাল খোঁজার জন্য তোমাদেরকে বারংবার করে যেটা বুঝিয়ে বলার চেষ্টা করছি, সেটা আবারও বোঝাচ্ছি,
বিজনেস বোঝো, রিসার্চ করো বিজনেসটাকে নিয়ে কীভাবে কাজ করে, কোম্পানিটার কী কী রয়েছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কী আছে, কোনো মোট রয়েছে কি না সেই ব্যাপারে জানো, বিজনেসটা ভালো করে বোঝার, ইন্ডাস্ট্রিটা কিসের উপর কাজ করে সেটা বোঝার চেষ্টা করো। তৃতীয়ত বোঝো এর প্রফিটেবিলিটি, অর্থাৎ সেলস কেমন রয়েছে, প্রফিট কেমন রয়েছে। আমি তোমাকে এর দেখিয়ে দেবো একটা কোম্পানিকে, যে কোম্পানিটা কথা বলেছে, এবং অন্যান্য কোম্পানিগুলো সেলস কী পরিচ্ছন্ন ছিল আজ বলে না, 10 বছর ধরে তার সেলসটাকে স্টাডি করলে দেখতে পাবে কিছু না। তোমরা নিজেরা সামান্য যে পড়াশোনা জানো, সামান্য যে টিপছাপ দিতে পারো, সে মানুষটাও শুধুমাত্র চার্টটাকে শুধু দেখে তোমরা ধরতে পারো যে স্টকটা কী ধরনের সিচুয়েশন রয়েছে। তাহলে বোঝা গেল এটা প্রফিট গ্রোথ ও সেলস গ্রোথ আমরা দেখে নিতে পারি। সঙ্গে সঙ্গে আমরা পেনি স্টকের দিকে যাব না। কোনো পেনি স্টক কাকে বলে, কীভাবে পেনি স্টক কাজ করে সেই নিয়ে বলছি, দেখে নাও পেনি স্টক কী সাংঘাতিক কাজ করেছে আমাদের, কীভাবে ক্ষতি করে। আমরা যে অনেক সময় বলি পেনি মানে কিন্তু 2 টাকায় মানেই পেনি নয়, 100, 150, 200 টাকা স্টকও যেগুলোর মধ্যে ক্যাপাবিলিটি নেই, যেগুলো বাইরে থেকে দেখিয়ে বিরাট কিছু দেখাচ্ছে, ইন্টারনালি খোকলা এবং অপারেটাররা এবং কিছু ইনফ্লুয়েন্সার ইউটিউবার, অসৎ ইউটিউবারের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যুক্ত হয়ে কিভাবে ধ্বংস করেছে ব্যাপারটাকে, কিভাবে সাধারণ মানুষের টাকাগুলো নয়ছয় করছে। আজও যে কোম্পানিটার কথা নিয়ে তোমাকে বলবো, সেই কোম্পানিটাকেও এই ঘটনাগুলো ঘটেছে, সেইটা নিয়েও বলবো। তাহলে সেটা বুঝে যাওয়া। প্রোমোটার হোল্ডিং, মালিকরা কি, আমি তোমাকে কতগুলো জায়গায় দেখিয়ে দেবো মালিক পালিয়ে গেছে, তারপরে স্টকটা পড়া শুরু করে দিচ্ছি। মালিক সবার আগে জানে যে কোম্পানিটা কেমন চলবে, যে কোনো দোকানদারের মালিক জানে দোকানটা কেমন চলবে। সেই বিভৎস পরিস্থিতি, কত টাকা মানুষ ইনভেস্ট করেছে। আর আমি বুঝি না, যখন রিস্কি স্টক যেখানে 2000, 4000, 5000 টাকা ইনভেস্ট করার কথা, সেখানে লোকে লক্ষ টাকা ইনভেস্ট করেছে। আর যেসব কোম্পানিগুলো লার্জ ক্যাপ কোম্পানি, সেখানে 2000, 4000, 5000 টাকার মতো ইনভেস্ট করে রেখেছে। কি অদ্ভুত পরিস্থিতি মানুষের। যাই হোক, সেটা দেখার ব্যাপার রয়েছে। খুব প্যাথেটিক সিচুয়েশন, মন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। মায়ের চিকিৎসা করতে পারছে না, টাকাগুলো ইনভেস্ট করে রেখেছে। সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, আরেকটুখানি ভাবনা চিন্তা করতে হবে। ভরসা থাকা নয়, স্টক মার্কেট ভরসা নয়, আমাদের সব জায়গায় ভরসা রাখতে হবে। এখন এই সিচুয়েশনটা কবে, ভালো স্টকও কিন্তু পড়ে রয়েছে, কবে উঠবে সেটা এখনো জানি না। এরপরে দেখতে হবে ভ্যালুয়েশন, দেখা হলো পি দেখে নেবো, পি সিচুয়েশন কী আছে, স্টকটার যখন কিনছি তার ভ্যালুটা ঠিক জায়গায় রয়েছে কিনা সেটা দেখা দরকার। ক্যাশ ফ্লো দেখে নেবো, ক্যাশ ফ্লো দেখি তাহলে এই সিচুয়েশনে কোম্পানিটা কীরকম রয়েছে। কোম্পানি তোমাকে এক্সাম্পল দেখাবো যার কোনো ক্যাশ ফ্লোই নেই এবছরে, মার্চ 2023-এর ক্যাশ ফ্লো রয়েছে, কী করে রয়েছে কোম্পানিটা, সেটা মারাত্মক অবস্থা। ম্যানেজমেন্টের ব্যাপারটা কি জানবো, এইগুলোকে জানতে পারলেই কিন্তু আমরা মোটামুটি একটা কোম্পানি ভালো কি খারাপ বুঝে যাব। তো চলো আসা যাক চটপট করে। আমি সৌম্য, সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, ফলে সঙ্গে সঙ্গে ইনফরমেশন তোমার চলে আসবে। পুরোনোদের অজস্র লাইক, কমেন্ট, শেয়ার, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। শিখিয়েছি সেই বেসিস করে এবার দেখো শুরু করা যাক। যে কোম্পানিটা, যে একটা এক্সাম্পল নিয়ে, কোম্পানিটা ভিএমএস ইন্ডাস্ট্রিজ, একজন রিকোয়েস্ট করেছিল, তো আমরা একটু মিলিয়ে নিতে চাইছি যে কথাগুলো বলা হচ্ছে, যেগুলো দেখলাম আমরা, যেটুকু বুঝলাম আমরা, তার বেসিসে স্টকটা কী সিচুয়েশনে আছে। স্টকটা দেখে তো অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে দারুণ 4% রিটার্ন দিয়েছে, দারুণভাবে দেখে যে কোনো মানুষই লোভনীয় হয়ে উঠবে, বা খুব সুন্দর ব্যাপার, একেবারে আপার সার্কিট লাগিয়ে দিয়েছে, দারুণভাবে উন্নতি হবে। 64 টাকা দাম বলে কথা, এর থেকে ভালো আর আনন্দের কী হতে পারে। কিন্তু যদি একটু নজর করা যেত স্টকটার দিকে, কেউ ভালো করে নজর করতে পারত, তাহলে দেখতে স্টকটা কিন্তু সেরকম নেই যেটা আমি বলছিলাম। দেখো, সমস্ত লোভী মানুষ একটা সময় ছিল, লোভী ইনভেস্টাররা ছিল, ট্রেডাররা, যারা কতজন ফেসে গেছে এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করে। যার একটা এক্সাম্পল আমি তোমাদের বলছি, আগে বলেছি, আগামী সময়েও সেই কথাগুলো বলে যাব। স্টকটাকে যদি একটু লক্ষ্য করো, দেখবে একটা সময় কত তাড়াতাড়ির সঙ্গে কতখানি রিটার্ন করে দিয়েছিল। 531% রিটার্ন দিয়ে দিয়েছে মাত্র জুনে। কেউ ইনভেস্ট করলে 1 বছরের মধ্যে 500% রিটার্ন। সেই স্টকটা কিন্তু আস্তে আস্তে পড়তে সেই স্টক গিয়ে চলে গেল 80%, 84%, 85%। এরকম জায়গাতে অনেকই মানুষ সেল করে দিয়েছে, বিক্রি করে বেরিয়ে গেছে, কারণ তারা হতাশ হয়ে গেছিলো। দেখলো 12 সাল থেকে 16 সাল, 17 সাল কোনো ইমপ্রুভমেন্ট হলো না। যে লোকটা এইরকম জায়গা থেকেও কিনেছে, যদি এরকম জায়গায় কিনে 92 টাকা দিয়ে, আজও সে কিন্তু লসে বসে আছে। বন্ধুরা, এই কথাটা মনে রাখবে। এমনই একটা অসাধারণ স্টকের কথা আমি বলে যাচ্ছি, যে স্টকটা কিন্তু যারা এইরকম জায়গাতে ইনভেস্ট করেছে তারাও কিন্তু লসে আছে, যারা এই সব জায়গায় রয়ে গেছে তারাও কিন্তু খুব একটা লাভে নেই। এরকম জায়গাতে 17-18 টাকা রাখা স্টক বছর পর বছর ধরে আমাদেরকে নেগেটিভ রিটার্ন দিয়ে গেছে, বছরের পর বছর ধরে কোনো চেঞ্জ নেই একটা কোম্পানির। বোঝা যাচ্ছে কোম্পানিটা সম্পর্কে কি সিচুয়েশন রয়েছে কোম্পানিটার। আমি শুধুমাত্র চার্টটা দেখলাম, এরপরে যাবো আমরা ফান্ডামেন্টাল যে কথাগুলো বলেছি কোম্পানি সম্পর্কে। যেরকম আমরা জানবো বিজনেস, আমরা জানবো কনসিস্টেন্ট প্রফিট দিয়ে যাচ্ছে কিনা, এর মধ্যে পেনি ব্যাপারটা আছে কিনা। এরপরে দেখবো আমরা প্রোমোটার হোল্ডিং কেমন রয়েছে,
তার ভ্যালুয়েশন কেমন রয়েছে, ক্যাশ ফ্লো কেমন রয়েছে, তারপরে স্ট্রং ক্যাপাবল ম্যানেজমেন্ট রয়েছে কিনা, আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ব্যাপারটা জানবো। তার মানে বুঝতে পারছো অনেকগুলো জিনিস। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা জানার সেটা হচ্ছে কোম্পানিটার বিজনেসটা জানার। কোম্পানি বিজনেস নর্মালি যে কাজ করে শিপ ডক রিপেয়ারিংয়ের উপর কাজ হয়। বিভিন্ন যে পুরনো যে সমস্ত ভাঙাচোরা জাহাজগুলো হয় সেগুলোকে ভেঙে এগুলো যে রিপেয়ার করে একটা সেক্টর তৈরি করছে, এবং কিছু অ্যাডভান্স ভেসেলসের উপর কাজ করে। বিজনেস ভালো, বিজনেস অবশ্যই ভালো বিজনেস, ভবিষ্যতে যে দিন আসছে বিজনেসে নিয়ে কোনো কথা না। প্রশ্ন আসছে প্রফিটেবিলিটি কী আছে। প্রফিটেবিলিটির ব্যাপার একটা আমি তো দেখিয়ে দিলাম প্রথমে রিটার্নটা, যেটা আমি দেখালাম জানুয়ারি 2011 থেকে যে 17 টাকা 31 পয়সা ছিল সেটা বেড়ে এপ্রিল মাসের মধ্যে 110 টাকা হয়েছিল, 530% জাম্প করেছিল। আবার 78% ডাউন হয়ে সেটা চলে এলো 20 টাকা 86 পয়সায়। কবে এলো? জুলাই 2020 মধ্যে, অর্থাৎ 6 টাকা দামে কিন্তু চলে এসেছিল স্টকটা। তার মানে বোঝা যাচ্ছে এর প্রফিটেবিলিটির মধ্যে গলত রয়েছে। এবার আমরা দেখে নেব স্টকটার মার্কেট ক্যাপটা কী রয়েছে। মার্কেট ক্যাপটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, সেইখানে কিন্তু ভুললে সেটা চলবে না। মার্কেট ক্যাপ এত ছোট মানে এইসব কোম্পানিগুলো উঠেও যেতে পারে, পড়ে চিরদিনের জন্য থেকে যেতে পারে, কোনো দিন নাও উঠতে পারে এইসব কোম্পানিগুলো। সুতরাং সেই জন্য খুব সাবধানে থাকতে হয় এইসব কোম্পানি থেকে। পি অবশ্যই ডাউন হবেই, 24 রয়েছে পি, আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 34.3। ন্যাচারালি ভ্যালুয়েশনের দিক থেকে ঠিক আছে, কিন্তু ভ্যালুয়েশন যখন একটা স্টক পড়তে পড়তে এমন জায়গায় চলে যায় যখন আর তার ভিতর কিছু থাকে না, তখন তার ভ্যালুয়েশন আর কোনো কাজে লাগে না। আমি বলছি না একবার এই স্টকটার মধ্যে কিছু নেই, বা স্টকটার কিন্তু এই সিচুয়েশনে যেটুকু দেখা গেছে সেই অনুযায়ী রিটার্ন অন অ্যাসেট খুব সামান্য রয়েছে, ফ্রি ক্যাশ ফ্লো অল্প বিস্তর রয়েছে, যেটাকে রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন ইকুইটি পরিমাণ মাত্র 11%, মাত্র 10%। তো এই জিনিসগুলো সবই কিন্তু নেগেটিভ কথাটা বলছে। এবার আমি চলে আসবো কি প্রফিট অ্যান্ড লসে চলে আসবো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে দেখবো 2013 সাল, যেদিন থেকে চোখ নজর যায় তত দূর পর্যন্ত আমরা দেখব। সেখানে লক্ষ্য করে দেখবে এখন পর্যন্ত মাত্র নেগেটিভ ছাড়া পজিটিভ কিছু আসেনি। যেটা রাজেশের কথা নিয়ে বলছিলাম, এখানেও তাকি একই জিনিস। আমি আয় যা করেছি ব্যয়ও তাই হয়ে গেছে, ফলে আমার কিন্তু নেগেটিভ হয়ে গেছে অপারেটিং প্রফিট। আমি প্রতি বছরে যা আয় করছি পুরোটাই খেয়ে নিচ্ছে খরচ খরচায়। আমার তো কিছু আসছেই না, উল্টে -1 করে গেল। একবার পজিটিভ সামান্য 1 কোটি, কোনো একবার 2 কোটি, আবার 2 কোটি মাইনাস হয়ে গেল, মানে কোনো প্রফিটই নেই কোম্পানিটা। লক্ষ্য করে দেখেছো কি তোমরা? এইগুলো তোমরা শিখে নেবে। বারবার একই জিনিস আর ভালো লাগে না বলতে, সেটা হচ্ছে যে রোজই আমার কাছে প্রশ্ন করছো, তোমরা নিজেরা একবারও দেখে নিচ্ছ না এই জিনিসগুলোকে। নিজেরা দেখলে অ্যাট এ গ্লান্স তোমাদের নিজেদের সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়। অপারেটিং প্রফিট মার্জিনটা ভালো করে লক্ষ্য রাখো, নিজের আর কিচ্ছু দেখতে হবে না। কোথায় কি বুঝতে পারছো, এর মধ্যে কত বড় আশার আলো দেখতে পাচ্ছ। একটা কোম্পানি তার কোনো একেবারে স্মলেস্ট কোম্পানি বলে, তবে ভেরি স্মল ন্যানো ক্যাপ কোম্পানি, সেই কোম্পানিটার কোনো অর্ডার না আসা পর্যন্ত কোনো লাভ নেই। একটা অর্ডার এলো, আমরা কিন্তু ইনভেস্টার ট্রেডার না 2 দিন 4 দিন রেখে দিয়ে পালিয়ে গেলাম তা নয়। কিন্তু বহু লোক আছে তারা ভালো ভালো সব স্টকের নাম বলেছিল একটা সময়, পেনি স্টকগুলো। আজ না সেসব পেনি স্টকগুলো খুঁজে পাবে, আর না সেসব লোকগুলোকে খুঁজে পাবে। যেটা পাবে সেটা হচ্ছে তোমরা নিজেদেরকে পাবে, আর কাউকে কিচ্ছু পাবে না। কেউ তোমাদের সাপোর্ট করার নেই, কেউ নেই। নিজেদের শিখে নিতে হবে, কেউ না। আজ তাদের কাছে প্রশ্ন করো, কি একবারে প্রশ্ন করো, তারা একটা কথায় উত্তর দিয়ে পরিষ্কার করে দেবে। সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি কিন্তু বলে দিয়েছিলাম তখনই, যখন আমি আমার এই স্টকটা নিয়ে বলি, সেই স্টকটা কিন্তু তোমরা নিজেরা অ্যানালাইসিস করে নেবে। আমি কিন্তু একবার বলিনি নিতেই হবে, কিনতেই হবে, কাউকে জোরও করিনি। তোমরা বুঝতে পারছো তারা কীরকমভাবে ঝেড়ে ফেলে গেল ব্যাপারটাকে। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো, নিজেদের দায়িত্ব নিজেরা নেওয়ার চেষ্টা করো, নিজেরা আস্তে আস্তে অ্যানালাইসিস করে নাও। কারণ নিজেদের টাকা, আফটার অল এটা কারুর টাকা না। যে ইনভেস্টার, যে ইউটিউবার তোমাদেরকে বলেছে, যারা তোমাদেরকে বলেছিল এই স্টক বলে না, সমস্ত পেনি স্টকের কথা নিয়ে বলছি, এরা শুধু নিজেদের বলা উচিত না আমার এখানে অবশ্যই, কিন্তু এটা না বলেও নয়, তারা তোমাদের কথা বেশি ভেবে বলে সে বলে আমার মনে হচ্ছে না। এনিহাও এখানে বলাটা বেশি উচিতও নয় এখানে। কিন্তু ঘটনা হচ্ছে এই সব স্টকগুলোকে দেখলে কি করে তোমরা উৎসাহী হয়ে ওঠো আমি এটাতেই বুঝে পাই না। অজস্র লোককে আমি দেখেছি রীতিমতো এখন সে সময় একই এনার্জিতে ইনভেস্ট করে রেখেছে, রাজেশ এক্সপোর্টে ইনভেস্ট করে রেখেছে, আরও সব হাবি জাবি 2 টাকা 5 টাকা 6 টাকার সব স্টকে ইনভেস্ট করে রেখেছে। সে সমস্ত তাদেরকে স্বপ্ন দেখিয়েছে, তারা সে স্বপ্ন দেখে নাচানাচি করেছে। আমি কিন্তু কোনো দিন দেখাইনি। আমি যদি তোমাদের স্বপ্ন দেখাতে পারতাম আজ 2 বছরের কাছে ধরে আমি তোমাদেরকে ভিডিও করে চলেছি, বহু আগে আমার অনেক কিছু করে ফেলতে পারতাম, কিন্তু আমি কিন্তু কোনো দিন দেখাইনি, আর জীবনে দেখাবো না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত
যেটা সত্যি সেটা বলতে বলতে, যাতে যদি যা হয় হবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি যেটা পরিষ্কার সত্যি আমি চিরকাল বলে এসেছি, আজও বলে যাব, আর শেষ দিন পর্যন্ত বলে যাব। যেটা ভালো না সেটা ভালো না, স্পষ্টভাবে বলবো ভালো নয়, আর যেটা ভালো সেটা ভালো, সেটা পরিষ্কারভাবে বলবো ভালো। এখান থেকে দেখে তোমাদের বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। একটা কোম্পানির নেট প্রফিট 2 কোটি থেকে 1 কোটি, আর 1 কোটি থেকে ছাড়িয়ে 2 কোটি, আবার সেই ফিরে আসছে। সেখানে গিয়ে শেষবারে গিয়ে দেখা গেল সেই, অর্থাৎ আমাদের দেখো মার্চ 2024-এ 6 কোটিতে প্রফিট করেছে, আর সেটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেল, কেউ না কেউ আবার শুরু করলো। এদের মধ্যে কিছু লোক থাকে যারা কিন্তু এই ধরনের অসৎ কাজ করে, ইউটিউবের সঙ্গে যুক্ত, তারা বলে ইনফ্লুয়েন্সার। এদেরকে বলানো হয় যে তোমরা এইগুলো বলো, যাতে আলটিমেটলি লাভটা থাকে সেই সব কোম্পানিগুলোর। এই ভিএমএস ইন্ডাস্ট্রিজ কথা আমি খারাপ এখনই বলছি না, কিন্তু এরকম ধরনের কোয়েক্সওয়াই যে সমস্ত পেনি স্টকগুলো আছে, অপারেটরের গেমের শিকার তারা তো ছোট স্টক, তারা উঠলো না, কিন্তু যেগুলোকে ফেলে গেল, যেসব মানুষরা অন্ধের মতো ইনভেস্টেড হলো এখানে, তাদের হালগুলো কিন্তু তারা আটকে গেল চিরতরে। এরকম কত মানুষ আটকে পড়ে রয়েছে। এনিহাউ, রিটার্ন অন ইকুইটি দেখে বুঝতে পারছো সমস্ত কিছু, এখানে আর বেশি কিছু বলার নেই। কোম্পানিটা কেমন নিজেরা বুঝছো। এইবারে চলে আসবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা, যেটা আমি বলছিলাম। প্রোমোটার দেখো কীরকম, প্রথমে ছিল 56% প্রোমোটার ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, এইখানের কথা বলছি, 56% ছিল প্রোমোটার। সেই প্রোমোটার বহুদিন রেখে দিয়েছিল, রেখে এইবারে শেষবারে প্রোমোটার বিরাট পরিমাণে বেচে দিল। 56% থেকে নেবে চলে এলো 38%। প্রচুর, মানে 20% কাছাকাছি এরা কিন্তু ডাউন হয়ে গেল, অর্থাৎ প্রায় টোটালটা, এখানে কোনো এফআইআই নেই, কোনো ডিআইআই নেই, পুরোটা রিটেলাররা নিজেরা কিনে নিল, নিয়ে একদম বসে পড়লো। 61% চলে এলো প্রোমোটার, এবং 31% চলে এলো প্রোমোটার, আর 61% হয়ে গেল রিটেলার। যখন রিটেলাররা এত হলো, এর কিছুদিন আগে থেকে যে আমাকে বলেছো তুমি ভিএমএস নিয়ে, তার মোটামুটি 2-3 মাস আগে থেকে ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে, কোম্পানিটাতে ইনভেস্ট করাও, এই কোম্পানিতে লোক চাই। তো এই কারণের জন্য এই হতভাগা রিটেলাররা ইনভেস্টেড হলো, অজস্র নিরীহ সাধারণ মানুষ হিন্দিতে, ইংলিশে, বাংলায় সর্বত্র অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করে দিল। বড় বড় ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, তারা বহু কোটি টাকা তারা কিন্তু এখান থেকে পেয়েছে, বহু কোটি টাকা। তারা আবার ছড়িয়ে দিল ছোট ইউটিউবারদের, অল্প বিস্তর করে, যাতে তারা এই অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। আর তারও তলায় যারা আরও ছোট ইউটিউবার, তারা একটা টাকাও পায়নি, তারা শুধুমাত্র ওপরের থেকে শুনেছে এই স্টকটার ভালো নাম, তাই জন্য তারা কিন্তু এখানে না দিয়ে দিল সবাইকে। আর অতি তুচ্ছ অতি সাধারণ আমাদের মতো ছোট ইনভেস্টাররা, আমরা মনে করে স্বপ্ন দেখতে শুরু করলাম ভিএমএস আগামী দিনে বিরাট হবে। কেন হবে? আরে মাজাগাঁও ডককে দেখো নি, মাজাগাঁও ডক কত গুণ হয়ে গেল। মাজাগাঁও ডক তো তুমি ইনভেস্ট করতে পারছো না, অত দাম একটা স্টকের, তাহলে এইগুলোতে ইনভেস্ট করো, মাত্র 60 টাকা, মাত্র 65 টাকা। অনেকে আমি বলছিল 100 টাকা 150 টাকা স্টকগুলো নিয়ে বলার জন্য। 100-150-র মধ্যে কটা ভিএমএস লুকিয়ে আছে সেটা তো জানাটা খুব জরুরি না? সেটাকে বের করার ক্ষমতা কতজনের আছে? আমি তো না হয় এই ফান্ডামেন্টালটা দেখতে পাচ্ছি। এখানে কত ফান্ডামেন্টাল এখনো পর্যন্ত বাইরে প্রকাশিত হয়নি, ইন্টারনালি কাজ চলছে। বাইরে থেকে যেরকম প্রকাশিত হবে তার আগে অনেকটা স্টক ডাউন হয়ে যাবে, এবং সেসব জায়গায় যারা ইনভেস্টেড হবে তাদের হালটা কী হবে ভেবে দেখেছো? একবার তোমরা যার কাছ থেকে শুনেছো তাদের কাছে একবার যেও না, গিয়ে একবার জিজ্ঞেস করে দেখো না যে এখন আপনি কি করছেন এই স্টকটা সম্পর্কে, দেখো না কি উত্তরটা আসে। কোনো উত্তর পাওয়া যাবে না, উত্তর আসার জায়গা নেই, কারণ তারা সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা শুনেছি ভালো, কিন্তু নিজেরা দেখিনি কখনো। নিজেরা দেখে শুনে বুঝে কিন্তু একটা জায়গায় ইনভেস্ট করা উচিত। তো এই পর্যন্ত আমি যে জিনিসটা পেলাম সবগুলোই নেগেটিভ পেলাম, কোনো কিছুই পেলাম না পজিটিভ। তাই জন্য এই স্টকটার ক্ষেত্রে কি করা উচিত, কি রাখা উচিত, সেটা তোমরা সব উত্তর দেবে, কারণ আমার এখানে উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। কারণ উত্তর আমি এখানে, এই উত্তরটা তোমাদের কাছ থেকে আমি আশা করব। লক্ষ্য করে দেখো কোয়ার্টারগুলোতে একটা জিনিস দেখতে পারবে, যে কোয়ার্টারে আগে ছিল 2023-এ 27 টাকা, 27.13 কোটি, আমি 27 টাকা বলে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, তার থেকে 13 কোটি হলো, আবার 87 কোটি হলো, আবার 73 কোটি হলো, আবার 91 কোটি হলো। লক্ষ্য করে দেখতে পাচ্ছ কীরকম ফ্ল্যাকচুয়েট করে যাচ্ছে। এইগুলো তোমাদেরকে দেখে মনে হবে বিরাট কিছু, 73 থেকে 91 হয়ে গেছে, অনেক বেটার কিছু হতে চলেছে। এক্সপেন্সটার দিকে নজর দিয়েছো কেউ কি একবারও? এক্সপেন্সও কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ছে, এটা থেকে কিন্তু ভুললে চলবে না।
এরপরে তাকিয়ে দেখো অপারেটিং প্রফিট মার্জিনের দিকে। একটা কোম্পানির প্রফিট তো আগেরবারে সেলস তো খুব ভালো হয়েছিল, কিন্তু তার তুলনায় প্রফিট গত কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে তো সেলস দারুণ বেশি ভালো হয়েছিল। তাহলে কেন অপারেটিং প্রফিট মার্জিন 4.80 থেকে কমে গিয়ে 0.91 হয়ে গেল বলতে পারো? যদি এটা বলতে পারো তাহলে পরের দিন থেকে তোমরা আর এরমভাবে ফলস খাবে না। নেট প্রফিটের অবস্থা দেখো, কখনো নেগেটিভ, কখনো 0.10, কখনো 1.5। কেন আমি নেব? আমি যদি 10টা এই স্টক নিই, 10টা একটার দাম 64 টাকা করে, 10টার দাম দাঁড়ালো 640 টাকা, তাহলে 640 টাকা দিয়ে আমি একটা ভালো স্টক নেই না কেন? আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না। মানে আজকে এই 4% আপার সার্কিটকে যে কাল যে লোয়ার সার্কিট লাগবে না তার কোনো কথা আছে কি? সেই কথাটাকে উত্তর দিতে পারবে? নিশ্চয়ই লেগে যেতে পারে। এবং লাগলে তুমি বেরোবে কি করে? তুমি আজকে কিনে রেখেছো, এটার দাম 64 টাকা, তুমি 64 টাকা দিয়ে আজকে এই স্টকটা কিনে নিয়েছো, খুব ভালো কথা। আগামীকাল সকাল থেকে যখন সবাই মিলে এটা সেল শুরু করবে, XYZ, সবাই তো এটা বিক্রি করবে 62 টাকায়, কেউ এটাকে 61 টাকা, কেউ এটাকে 60 টাকা বিক্রি করার চেষ্টা করবে। তারপরে কি হবে? একটা সময় গিয়ে লোয়ার সার্কিট লেগে যাবে, আর কেউ বিক্রি করতে পারবে না, কেউ কারোর বিক্রি হবে না, সব গিয়ে থেমে যাবে 60 টাকাতে গিয়ে। এরপর কি করবে? পরের দিন সকালে রেডি হয়ে থাকবে, আবার পরের দিন 60-এ শুরু করে দেবে। তোমার মতো অজস্র লক্ষ লক্ষ লোক, তারা সবাই 60-এ বিক্রি করার চেষ্টা করবে, কেউ 59, 68, 67, তুমি থেমে পড়ে থাকবে, তুমি 58, 57, 55 চলে আসবে। একটার পর একটা লোয়ার সার্কিট লাগতে শুরু করে দেবে। একটা স্টককে গিয়ে এই একটা লোয়ার সার্কিট পড়ে গেল 60-এ গিয়ে, তারপরের লোয়ার সার্কিট চলে গেল 55-তে গিয়ে, তারপরের লোয়ার সার্কিট চলে এলো 50-এ গিয়ে, একটু একটু করে করে স্টকটা পড়তে সেই স্টকটা যখন লাস্টে গিয়ে দাঁড়িয়ে গেল 15 টাকাতে এসে থেমে গেল। তুমি 64 টাকা কিনেছো, আজকে 15 টাকায় দাঁড়িয়ে আছো, তুমি কি মনে করবে যে আবার 15 থেকে যে উঠুক না, অন্তত 30 উঠুক, তখন আমি বিক্রি করে দেবো? কিন্তু 30-এ ওঠার আগে যেই 25-26 হয়ে গেল, সবাই মিলে আবার কেনা শুরু করলো, ওপরে ওটা শুরু করলো। যেদিন তোমার কাছে 40-এ 30-35 চলে এলো, তুমি আবার ভুলে গেলে এটা বিক্রি করতে হবে। এবার যেটা পড়া শুরু হলো 3 টাকাতে গিয়ে দাঁড়ালো, সেটা গিয়ে এইবার তুমি কি করবে? এবার তোমার কাছে কি আছে? পুরো জিরো হয়ে যাবে একদিন গিয়ে। তখন তুমি কি করবে? ফান্ডামেন্টালটা শেখো, বারবার বলি সবাইকে। এই কারণের জন্য আজকে মাল্টিব্যাগার স্টক খুঁজতে গেলে আমাদের যে পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে, সেগুলো দিয়ে একটা বড় কোম্পানিকে দেখালে বুঝতে পারবে। স্টকটা দেখাচ্ছি মানে কিন্তু ইনভেস্টেড হয়েও না। এই স্টকটার নাম হচ্ছে মাজাগাও ডক শিপ বিল্ডার্স, একই ধরনের গোত্রের পড়ছে, সেই জন্যই সুবিধা হলো কথাটা বলতে আমার। তাকিয়ে দেখবে স্টকটার কিছু না বোঝো, বিজনেস তো বুঝেই গেছো সব কিছু, আমি সেখানে যাচ্ছি না। প্রফিট অ্যান্ড লসে তাকিয়ে দেখো স্টকটার দিকে, কত ফ্রেশ ওয়েতে, কত সুন্দরভাবে প্রতি বছরে বাড়িয়ে চলেছে। তাকে দেখবার মতো। সেলস গ্রোথগুলো দেখলে মনে হয় যেন চলছে, একটা রিদম রয়েছে। এক আধবার পড়তে পারে, ঠিক কথা, পরের বারে তার যে ডবল করে দিল সেটাকেও দেখো, তার পরের বারে যে আবার ডবল করতে চললো সেটাকে দেখো। প্রতি বছরে বাড়াতে চলছে গিয়ে এরকম জায়গা দাঁড়িয়েছে। কত ভাইব, কতটা এর মধ্যে জীবন্ত, রীতিমতো বাড়ছে, দেখলে বোঝা যাচ্ছে। নেট অপারেটিং প্রফিট দেখো, ছিল 6%, সেখান থেকে 15% চলে এসছে, আরও চলবে। মার্কেট ক্যাপ দেখে নাও, 99, লার্জ ক্যাপ কোম্পানি, একটা স্টেবিলিটি রয়েছে। তার সঙ্গে তুমি দেখে নাও প্রত্যেকটা জিনিসকে দেখো, প্রফিট অ্যান্ড লস দেখেছো, প্রোমোটারের সংখ্যা দেখে নেবে, সমস্ত কিছুর দিক থেকে দেখো 84% প্রোমোটার হোল্ড করে গেছে। আর কিছু তোমার দেখার দরকার আছে? প্রথম দিন থেকে আজ পর্যন্ত একইভাবে প্রোমোটার হোল্ড করে গেছে। প্রোমোটারটা না, আমি বুঝলাম প্রোমোটার আইটিসি প্রোমোটার নেই, ঠিক আছে, প্রফেশনালি ম্যানেজ করছে, ঠিক আছে, বাকি পয়েন্টগুলো দেখে নাও। প্রফিট অ্যান্ড লস দেখে নাও, প্রতি কোয়ার্টার অন কোয়ার্টারে দেখে নাও, কত বিউটিফুলি প্রতি কোয়ার্টারে জাম্প করাচ্ছে, প্রতিবার চেষ্টা করছে কোম্পানিটা আরও বেটার করার। চার্টটা দিকে তাকিয়ে দেখে নাও, চার্টটা একটা লাইভ চার্ট, কত সুন্দরভাবে চার্টটা বাড়ছে। 2824% শুধু দিয়েছে বলে না, স্টকটা কিন্তু পুরোপুরিভাবে পুরো পজিটিভ হতে এগিয়ে চলেছে। লক্ষ্য করে দেখেছো কি এটা? পুরোপুরি। এবং যদি তুমি 5 বছরের চার্ট দেখো, সেখানেও দেখবে সুন্দরভাবে একটা প্রফিট করে গেছে। যদি তুমি 1 বছর চার্ট দেখো, সেখানেও সুন্দরভাবে প্রফিট করে চলেছে। এই স্টকটা এরকম ধরনের স্টক না, স্টকগুলো লক্ষ্য রাখলেই বুঝবে যে স্টকটা কী ধরনের স্টক। এটা কি এই ধরনের স্টক? ম্যাক্সিমাম চার্টগুলো দেখো, একেবারেই নয়। এই স্টকটা চলে গেছে এরকম, এবারে এইটুকু কমতেই পারে, আবার ব্যাক করবে, আবার একটু পড়লো, আবার ব্যাক করলো, এইভাবে তো যে মুভমেন্টগুলো হয়। তাহলে আমরা এই জিনিসগুলো শিখতে পারলাম এখান থেকে, জানতে পারলাম এখান থেকে, যেটা মাল্টিব্যাগার স্টক বলতে কী বোঝায়, তার সেলস গ্রোথ ভালো রাখা দরকার, বিজনেসটা ভালো জানা দরকার, কনসিস্টেন্ট প্রফিট যেটা সেটা সুন্দর রয়েছে, এর প্রোমোটারের হোল্ডিং কত সুন্দর রয়েছে, ভ্যালুয়েশন দিকে ভালো রয়েছে, এর ভ্যালুয়েশন হাই রয়ে গেছে, তাই এখন এটাকে নেওয়ার স্কোপটা কম, মাল্টিব্যাগার আবার হওয়ার সম্ভাবনাটা খুব কম। কিন্তু স্টকটা
ফান্ডামেন্টালি স্ট্রং, এরকম ধরনের স্টক কিন্তু আমরা খুঁজে বের করব এবং ভবিষ্যতেও চেষ্টা চালিয়ে যাব এইসব স্টকগুলো খোঁজার। আজকে এখানে শেষ করছি। তোমাদের কাছ থেকে পজিটিভ অনেকগুলো জিনিস জানার। প্রথম হচ্ছে নিজের দায়িত্ব নিজে নাও, নিজে বুঝে নাও, নিজে জেনে নাও, ফান্ডামেন্টালি মিনিমাম জানো। তুমি যে সিচুয়েশন থাকো, তুমি যেই লেভেলের এডুকেশন তোমার থাক না কেন, সে লেভেলের হোক, তুমি টপ লেভেল থেকে শুরু করে একদম জিরো লেভেলেরই হোক, মিনিমামটুকু যদি জানা থাকে যে এই 1 থেকে বেড়ে 2 হলো, 2 থেকে বেড়ে 4 হলো, 4 থেকে বেড়ে 6 হলো, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। কিছু না বোঝো, তুমি কোনো সংখ্যা বুঝছো না, তুমি এমন অবস্থা তোমার যে তুমি লেখাপড়াটাও জানছো, তুমি একটা চার্টটা দেখে বোঝা যায় এই চার্টের সিচুয়েশনটা কী রয়েছে। এই চার্টটাকে মোটামুটি একটা শুধু চোখের থেকে দেখলেই বোঝা যায় চার্টটা ওভার সাইজে চলছে না একবার ডাউনওয়ার্ড ট্রেন্ড চলছে, কি চার্টটা কি মুভমেন্ট রয়েছে না সাইডওয়ে মুভমেন্ট চলছে, টোটালটা বোঝা যায়। তো এইটা থেকে মিনিমামটাই কনসেপশন চলে আসা যায় যে চার্টটা কী পজিশন রয়েছে। তাহলে এইগুলো বোঝা গেল। এইগুলো যদি আমরা মিনিমাম জায়গাগুলোকে ধরে রাখতে পারি, যদি একটু দেখে নিতে পারি যে এই স্টকটার সঙ্গে এই স্টকটার কি ডিফারেন্স পার্থক্য আছে, সুবিধা। এও তো 13,000% রিটার্ন দিয়েছে, দেখে তো মনে হচ্ছে অসাধারণ, কিন্তু কি দেখে বুঝতে পারছো স্টকটার চার্টটা দেখো, চার্টটার মধ্যে কি অস্থিরতা বুঝতে পারছো, কীভাবে স্টকটা পড়েছে, আবার উঠবে কোনো এক সময়। যারা বলতে চাইছে যে এই স্টকটা আজকে তুমি কেনো, যেই উঠে যাবে তখনই আবার ওর থেকে লাভ পাবে, তাদের কথা আলাদা। তারা কি করবে, তারা নিজেরা ভাবনা চিন্তা করছে এই যে স্টকটা পড়ে গেল, এইভাবে যেই এইরকম জায়গাতে সবাই তোমরা কিনে রাখো, তারপরে স্টকটা এইভাবে আবার উঠে আসবে, তখন তোমরা এই জায়গায় কিনেছো, এই জায়গায় বিক্রি করে দেবে, লাভ থাকবে। আমি জানি না স্টকটা এভাবে উঠবে কি না, কোনো দিনও উঠবে কি না, কারণ এর ফান্ডামেন্টাল আমাকে কখনোই ভালো বলছে না। যদি ফান্ডামেন্টাল আমাকে ভালো না বলে আমি কেন সেখানে যাব? আমার একটা সহজ সরল প্রশ্ন। এরকম অজস্র স্টক আছে, আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। আমার তো জানার দরকার নেই, চাপ নেবার দরকার নেই, রাত্রে যে শান্তিতে ঘুমোতে চাই আমি, আমার দরকারই নেই এমন কিছু নেবার যেগুলো নিয়ে আমি ভবিষ্যতে গিয়ে আমাকে আর যদি না ওঠে, আমি এখানে 2,000 টাকা লাগিয়ে দিয়েছি, কোনো দিন না উঠলো 2,000 টাকা মনে করলাম লস, ছেড়ে দিলাম। কিন্তু আমি যদি এখানে 2 লক্ষ টাকা লাগিয়ে থাকি, যে 2 লক্ষ টাকা আমার খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি এখন এই মুহূর্তে, যে মানুষটার কথা নিয়ে আজকেই তার কথা নিয়ে বলছি, সে মানুষটার কি হাল হয়েছে আমাকে মেসেজ করে দিয়েছে। সেই ইনভেস্টারটা পুরো টাকাটা লাগিয়ে দিয়েছে, ইনভেস্টমেন্ট করে দিয়েছে, এইবারে সেইটা কবে মার্কেট উঠবে, তারপরে সে তার মায়ের চিকিৎসা করবে। ভাবতে পারছো কি প্যাথেটিক সিচুয়েশন দাঁড়িয়ে আছে আমাদের। আমরা লোভের বশে আমরা কি করে ফেলেছি, আমরা এমন করে ফেলি যে ভাবি এগুলোতে সব ইনভেস্ট করে দেবো, তারপরে সেই ইনভেস্টমেন্ট আমাদেরকে বিরাট লাভ দিয়ে দেবে, আর সেইগুলো দিয়ে আমরা অমুক তমুক কাজ করবো, অথচ ভুলে যাই আমরা ডাইভার্সিফিকেশন। এত দিন ধরে আমি সবাইকে বুঝিয়ে গেছি যে জিনিসটা ডাইভার্সিফাই করো, কেউ শোনেনি। আর যদি ডাইভার্সিফিকেশন করা থাকতো এই মানুষটার, এই লোকটার, এই মহিলাটার, এই মেয়েটার, এই আমাদের বন্ধুটার, বোনটার, তাহলে আজকে তার এই অবস্থা হতো কি? তার মায়ের জন্য চিন্তা করতে হতো, চিকিৎসার চিন্তাটা করতে হতো। রোগ, অসুস্থ, মৃত্যু এগুলো তো কমন, কিন্তু চিকিৎসার চিন্তাটা তো করতে হতো না। টাকাটা তো ছিল তার কাছে, টাকাটা তো শুধু ব্যবহার করতে পারতো। টাকাটা কার কাছ থেকে চাইবে সে? কে দেবে বিপদের দিনে তাকে টাকাটা? কে দেবে? কেউ নেই, কেউ নেই। সেখন পাওয়া মুশকিল, বড় সেরকম মানুষ আজকের জগতে খুব কম। কিন্তু সেই মুহূর্তে যে টাকাটা যদি সে লিকুইড রেখে দিত, কিছু টাকা, সে যদি পুরো টাকাটা ইনভেস্ট না করতো, তাহলে আজকে সেই এই হাল হতো না তার। আজকে যদি রাজেশ এক্সপোর্টের মতো স্টকে সে ইনভেস্ট করে রেখে দিয়েছে এবং ভবিষ্যতে তাকে স্বপ্ন দেখিয়েছে একটা এর পরবর্তীকালে এরম জায়গায় তুমি ইনভেস্ট করো, এইখানে তোমার দাম দাঁড়িয়ে আছে 280 টাকা, এটা খুব শিগগিরই 350 টাকায় চলে যাবে। ব্যাস, সেই শুনে সে 1000 কোয়ান্টিটি লাগিয়ে দিয়ে বসে রয়েছে। হয়ে গেল তার অবস্থা, 2,80,000 টাকা দিয়ে দিয়েছে। আজ সে স্টকটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং সে কোথায় দাঁড়িয়ে রয়েছে, সে কতটুকু প্রফিটে আছে। এমন লোক রয়েছে 300-তে সে ইনভেস্ট করে রেখে বসে আছে, আজকে সে দাঁড়িয়ে রয়েছে এখানে 295 পড়ে রয়েছে। এমন লোক রয়েছে যারা গিয়ে 350 ইনভেস্ট করে রেখেছে, আজ তার চলে এসছে এরম জায়গায়। তারা যদি আর কোনো দিন না ওঠে, যদি এটা 295 থেকে আরও পড়ে গিয়ে 290, 280, 270-এ চলে যায়, সে কী করবে? কোথায় যাবে সে তখন? এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দিতে হবে। আমরা কেউ নেই, আমরা যেই আমাদের ভিডিও শেষ হবে আমরা অমনি হাত ঝাড়া দিয়ে উঠে নিজের কাজে চলে যাব। কিন্তু নিজেদেরকে ভাবতে হবে, নিজেদের টাকা, কষ্টের টাকা, এমন টাকা নয় দান করেছে কেউ, আমি টাকাটাকে রেখে দিলাম এখানে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সাবধানতার সঙ্গে ইনভেস্টমেন্টগুলো করবে আশা রাখি। আজকে নমস্কার।